মায়ানমারকে একটা করিডোর দেওয়া হবে, একটা কথা উঠছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু সেনাবাহিনী বিরোধিতা করেছে। তো চাইনিজ রাইফেলে কি আমেরিকান গুলি চলবে? এই সমস্যাগুলো মাথায় নিয়ে তারেক রহমান সাহেব ওখানে গিয়ে কী করবেন, কি আলোচনা করবেন, আমার মাথায় আসে না। এই ঠিক এই যদি গোলাম মাওলা রনি ভাইও ঠিক এই কথা বলছিলেন। কেউ কেউ বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে চীনের আসলে স্ট্র্যাটেজিটা কি, কৌশলটা কি? চীন কি শুধু ব্যবসা করতে চায়? কেউ কেউ বলছেন চীন হলো একটা পানির মতো, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আসলে জিনিসটা কতটা সত্য, বা চীন আসলে বাংলাদেশে কতটা ভালোবাসে, কতটা মিত্র হয়ে হিসেবে আছে? যদিও বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আমলে বেশ অবকাঠামো বিনিয়োগের ক্ষেত্রে, অবকাঠামো তৈরির ক্ষেত্রে চীনের বিশেষ অবদান আছে। যদি বলি পদ্মা সেতু, কর্ণফুলীর টানেল, বিশাল বিশাল অবকাঠামো চীনের মাধ্যমে হচ্ছে। আপনাকে ধন্যবাদ, রনি ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, একটা হচ্ছে তো এ বিষয়ক গোলাম মোল্লা রনি অনেকগুলো তথ্য তুলে ধরেছেন, দিক তুলে ধরেছেন এবং অনেকগুলো দিকের যথার্থতা আছে বলে মনে করি। সুতরাং আমি ওইটা রিপিট করতে চাচ্ছি না, শুধু টেনে আনার জন্য বলি। আমাকে যদি বলেন এইখানে আমাদের এখনকার যে সরকার, প্রথমে চীনের প্রতি তাদের আস্থা অর্জন করাটা একটা ফ্যাক্টর। তার একটা পয়েন্ট উনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যে চীনের কাছে কিন্তু এক চীন নীতি এইটা অন্যতম প্রধান বিষয়, যেটা আগের বারে বিএনপি এটা সংকট করেছিল। এবং যতটুকু আমরা জানি যে এর আগে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের নেতৃত্বে যে টিমটা গেল, অ্যাকচুয়ালি ওইখানে তারা এটাই বলতে চেয়েছে যে ভাই আমরা এক চীন নীতিতে আছি, অন্যটার মধ্যে নাই। তাহলে সেইটা এখন প্রধানমন্ত্রী যাওয়ার পর আমাকে যদি বলেন প্রথমে সেটাকে নিশ্চিত করতে হবে। কীভাবে করবে এটা কিন্তু বিএনপির উপর নির্ভর করে। তারা তাদের স্বার্থের বাইরে, এটা খুবই স্বাভাবিক। আমরা যেমন আমাদের স্বার্থ চাইবো, চীন তার স্বার্থ চাইবে, কিন্তু চীনের যে ক্ষমতা, দক্ষতাও বলতে হবে। সুতরাং তাকে হ্যান্ডেল করার থেকে সে উল্টা হ্যান্ডেল করার জায়গায় কিন্তু চলে যাবে। তাহলে আগে সে দেখবে যে এই জায়গাটা আছে কিনা, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় আছে, সেটা বোঝার জন্যে খালি বলি, হয়তো বড় আলোচনার দাগ আজকে নাও করতে পারি আমরা। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির নামে যে চুক্তি করা হয়েছে, তাতে কিন্তু বাংলাদেশ সরকার এবং বিএনপি তো যেন মুখে কুলু পেটে বসে আছে। দেখবেন তারই পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এদের সাথে কথা বলে করলাম, এবার এসে বললেন ওই বাণিজ্য চুক্তি নাকি একটা সোনায় সোহাগা জিনিস। কিন্তু আমরা জানি এই বাণিজ্য চুক্তির মতো এই বাংলাদেশের ইতিহাসে এ ধরনের খারাপ চুক্তি হয়নি। মালয়েশিয়া অলরেডি তার থেকে বেরিয়ে আসছে এবং এটা সবাই বলছে, একটা লোকও খুঁজে পাওয়া যাবে না ওই খলিল সাহেব ছাড়া যে এটার পক্ষে বলছে। তা সেই চুক্তি বজায় রেখে অনেক কিছু ডিল করা ইচ্ছা করলেও করার মতো দুঃসাহস দেখাবে কিনা সেটাও দেখার ব্যাপার। এইটা হচ্ছে আমি বলবো যে বিএনপির জায়গা থেকে এই বিষয়টা দেখা দরকার। কারণ কেন বলি, বিএনপি তো ফ্যাক্টর না। আমি ফ্যাক্টর না এই অর্থে বলছি, তো আমাদের দেশের স্বার্থ, যেহেতু প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তিনি যেটা করবেন এইটা একটা। আরেকটা হচ্ছে থার্ড পয়েন্ট, যে আমাদের তো একটা ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতি তো খুবই জরুরি, এটা বলার অপেক্ষা রাখে না। যেমন আমরা কমিউনিস্ট পার্টি, আমরা তো মনে করি যে এখানে সাম্রাজ্যবাদ তার ডমিনেশনকে মুক্ত না করতে পারলে কোনোভাবেই, মানে ভারসাম্যের নামে আমেরিকার সাথে দোস্তালি করতে গেলে পারবেন না। আমি দেখলাম যে মির্জা ফখরুল কী নাম, এটা আমাদের অর্থমন্ত্রী সেদিন বললেন, সেটাতে আমরা সাপোর্ট করি, কিন্তু এই সরকার এটা পারবে কিনা সেটা একটা ব্যাপার। যে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর কাছ থেকে যদি বেরিয়ে না আসা যায়, তাহলে কিন্তু নিজের পায়ে দাঁড়ানো যাবে না। তাই এটা একটা কঠিন বিষয়। তো সেইটা করার মতো শক্তি এই সরকারের আছে এখনও পর্যন্ত, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তাহলে আমি সরকারের শক্তির কথা বলছি এই কারণে, আমরা এই শক্তির উপরে দাঁড়িয়েই আমরা কিছুটা ডিল করার প্রচেষ্টা নিতে পারি বলে আমার কাছে মনে হয়। এটা একটা দিক। আর একটা দিক আছে কিন্তু ভূ রাজনৈতিক দিক, আমেরিকান ডমিনেশন। এটা খর্ব করার জন্য চীনের নেতৃত্ব অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে, দেখবেন ডলারের আধিপত্য খর্ব করা। তার জন্য নানামুখী জোটের এই জায়গাগুলো আছে। সেই জায়গায় আমাদের অবস্থানগুলো কি হবে, তা সেইটা বাংলাদেশের জন্যে বরঞ্চ ওইখানে ডিল করাটা একটা কঠিন কাজ। কিন্তু তারপরও মনে হয় যে এই যে উনি যেভাবে বেছে নিলেন, যেভাবে মালয়েশিয়া তারপরে চীন, এটাকে অবশ্যই পজিটিভ দিক। এবং যতটুকু সমঝোতার দ্বার উন্মোচিত হয় সেইটুকুকে রক্ষা করেই বাংলাদেশকে আগানো খুবই জরুরি। না হলে আমরা কিন্তু নানা ধরনের আর্থিক সংকট সহ নানা জায়গায় পড়তে পারি, এটা মনে রাখতে হবে। কিন্তু এই কথাটা না রাখলে আমরা ভুল করব।
চীন যেমন এইখানে রনি ভাই কতগুলো রাজনৈতিক কথা বলেছেন, এটা কিন্তু মনে রাখা দরকার। আগে একটা সময় ছিল চীন রাজনীতিতে এরকম হস্তক্ষেপ করতো না, কোনো কিছু করতো না। এখন কিন্তু বিষয়টা সেরকম তা না। আমাদের মতো দেশে আপনি ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরে এইখানে আধিপত্য বিস্তার একছত্র যাতে না হয় সেই কাজটা করবে। ভারতের সাথে উইনোভার করার চেষ্টা করছে। দেখবেন এই যে যখন আমাদের প্রধানমন্ত্রী চীন সফর, তখন কিন্তু তাদের নেতারা ভারত সফর করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কাজটাও তারা করতে চাচ্ছে, এবং লক্ষ্যটা আমেরিকান ডমিনেশন করা। আরেকটা হচ্ছে চীনকে, এইটাও আমাদের দেশগুলোকে বিবেচনা রাখা দরকার বলে আমি মনে করি। কারণ আজকে আলোচনা যে মাত্রায় হয়, উনি যেহেতু আরও ভেতরে ঢুকে করছে বলে আমি এটাকে পজিটিভ সিগন্যাল হিসেবে ধরেই আমি আলোচনা করছি, কারণ এই আলোচনাগুলো কিন্তু হয় না। চীন সমাজতান্ত্রিক বুঝবেন, আমাদের সাথে সম্পর্ক ভালো, তারপরেও পরিষ্কার করে বলি, আফ্রিকার দেশগুলোতে তারা ইনভেস্টমেন্ট এবং তার যে কর্তৃত্ববাদী পজিশন, এইগুলো কিন্তু হিসাবের মধ্যে আপনাকে রাখতে হবে। তার মানে আপনি শুধুমাত্র ইনভেস্টমেন্ট এই জায়গায় একটা করলেন, তারপরে আপনার দেওয়ার ব্যাপার, নানা ধরনের যে ঘটনাবলী আছে, সেই জায়গায় কিন্তু আপনি এক ধরনের সংকটের মধ্যে পড়তে পারেন। কারণ যখন একটা সরকার তার কাছে প্রধান হয়ে দাঁড়ায় তার বিজনেস এবং তার দেশের মানুষের স্বার্থ, এটা থেকে নিয়ে তার দেশের জায়গা করবে, সেই জায়গাতে আপনি যদি ডিল না করতে পারবেন না। এই ক্ষেত্রে যেমন আমাদের দক্ষতা একটা জরুরি কাজ। কেন? ধরুন আমরা যতটুকু জানি যে তারা তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্য সময়ও অনেকগুলো পণ্যের একেবারে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, কিন্তু আমরা কি পাচ্ছি? আমরা ওই দেশের জনগণ তার চাহিদা অনুযায়ী এটা তৈরি করে কি নেওয়ার জায়গা পাচ্ছি না। তাহলে আপনি এই যে ভারসাম্য বা অর্থনৈতিক ভারসাম্য, কারণ এখন এই যুদ্ধটা তো চলবে অর্থনৈতিক যুদ্ধ, সেই জায়গায় ভারসাম্যপূর্ণ এবং যোগ্যতা সম্পন্ন অবস্থান, সক্ষমতাপূর্ণ অবস্থান বাংলাদেশ না রাখলে কিন্তু আমরা আমাদের স্বার্থ আদায় করতে পারবো না। তবে ওই শুরু যেটা করেছিলাম ওইটা দিয়ে এই পার্টে শেষ করি। অন্তত পক্ষে আগে এনারা ক্ষমতায় থাকতে সম্পর্ক যেখানে ছিল এবং বিগত দিনের সরকারের সাথে যে ক্লোজ সম্পর্ক ছিল তাদের, সেই জায়গা থেকে এই সরকার যদি তাদের সাথে একটা সম্পর্ক উন্নয়নের কাজটাও এই সফরের মধ্যে করতে পারে, অন্ততপক্ষে পাইপলাইনে যাত্রা শুরু করতে পারে, সেটাকেই আমি অগ্রগতি হিসাবেই দেখার পক্ষে। সেটা হয়তো সময় বলে দেবে। গোলাম মাওলা রনি, বাংলাদেশের সামনে তখন তিনটে পরাশক্তি, ভারত, চীন এবং সেই সাথে যুক্তরাষ্ট্র, যিনি বলেছেন আর এতক্ষণ ধরে। আবার যুক্তরাষ্ট্র চীনের মধ্যেও একটা বৈশ্বিক আধিপত্য বিস্তারের একটা লড়াই তো অবশ্যই আছে। সেক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আমরা বলছি গভীর হচ্ছে, চীনের সাথেও গভীর করার চেষ্টা হচ্ছে। তো আসলে যুক্তরাষ্ট্র এবং চীন এই দুটি পরাশক্তিকে আবার কিভাবে ভারসাম্য বজায় রাখতে পারবে বলে মনে হয় বাংলাদেশ? আপনার দর্শকদেরকে বলি, আপনি গোপনে ধরেন কারোর সাথে নিকা বসছেন গোপনে, এখন সেই স্বামী আপনার সামনে বসা আছে, আপনি যত জাঁকজমকপূর্ণভাবে সারা দেশকে জানিয়ে আপনার বিবাহ অনুষ্ঠান হচ্ছে আরেকজনের সাথে এবং সবাই হাসছে, কিন্তু আপনার ওই যে যার সাথে আপনার বিয়ে হয়েছে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি নাং, গোপন বিয়ে, সে নাং বসে আছে সামনে, আপনি হাঁটতে পারবেন না। আপনি রাজকুমারী হন, রানী এলিজাবেথ হন আর যা হন, মানুষের মোরাল ক্যারেজ, সব জায়গাতে মোরাল ক্যারেজ একটা বিরাট ফ্যাক্টর। এখন এই সরকার ক্ষমতায় আসছে, কার সঙ্গে কার তার গোপন সমঝোতা হয়েছে, কি হয়েছে আমরা আসলে কিচ্ছু জানি না। বাস্তবতা হলো যে এখন আমরা যে চতুর্মুখী সংকটের মধ্যে পড়েছি, এই সংকট থেকে বাঁচার জন্য প্রথম দরকার হলো সরকারের মোরাল ক্যারেজ, নৈতিক সাহস। এই নৈতিক সাহস তার ক্ষমতা আসার জন্য যদি সে কারোর সাথে কোনো কমিটমেন্ট করে থাকে, তাকে যদি আপনি জবাই করেন, আপনি তার কাছ থেকে মোরাল ক্যারেজ পাবেন না। 2 নম্বরে দরকার হলো ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি, হু ক্যান সে নো। আমাদের সমসাময়িক দুনিয়াতে এই গত শতাব্দীতে আপনি যদি চীনের দেং জিয়াওপিং আর সিঙ্গাপুরের লি কুয়ান, এই দুজন লোককে সামনে আনেন, এই বাংলাদেশে এখন যে সমস্যা, ঠিক সেম সমস্যা 79 সনে চীনে ছিল, ঠিক সেম সমস্যা 1970-তে ছিল সিঙ্গাপুরে। তারা এই সমস্যাটা থেকে বের হয়ে আসছে। এবং আরেকটা, এই মুহূর্তে তারেক রহমান সাহেবের সামনে যে সমস্যাটা আছে, 100 গুণ সমস্যা। আফ্রিকার একটা দেশ আছে বুরকিনা ফাসো, সেই বুরকিনা ফাসোর এখন যিনি প্রেসিডেন্ট, ইব্রাহিম তারোরে, বয়স মাত্র 32 না 33 বছর। ফ্রান্সের মতো একটা প্রবল শক্তিধর রাষ্ট্রকে নাস্তা নাবুদ করে পুরো দেশটাকে সে
একটা ইউটার্নে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করেন যে তাদের দেশের কোনো মুদ্রা ছিল না, পুরো 100% মুদ্রাটা হলো ফ্রান্সের মুদ্রা। সেই ফ্রান্সের মুদ্রা ব্যবস্থা ছিল, সেখান থেকে সে যখন টেক ওভার করলো ফ্রান্স মুদ্রা বন্ধ করে দিল। সেখান থেকে সে গোল্ড কয়েন চালু করলো, যে আমার কাছে গোল্ড আছে, গোল্ড দিয়ে তোমরা সব কিছু লেনদেন করো। তো এখন মূল ব্যাপার হলো যে আমাদের সমস্যাগুলো আগে বুঝেন, যে একটা নেতা, আমরা এই যে তিনজন যে আছি, নেতাকে, নেতা ইজ নট এ সিঙ্গেল পারসন, ইটস এ প্লুরাল পারসন। মানে একজন নেতার অন্তত কখনো 10 জন, কখনো 20 জন, কখনো 1 মিলিয়ন, 10 লাখ লোক যা করতে না পারে, বুঝতে না পারে, চিন্তা না করতে পারে, একজন নেতা সেটা চিন্তা করতে পারে, সে সাহস দেখাতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে। অনলি হি ইজ দ্য লিডার। আদারওয়াইজ আপনি তাকে নেতা বানাতে পারেন, তাহলে উনি আসলে নেতা নন। নেতা ওইভাবে তৈরি হয়, একটা নেতা বুঝতে পারে, এক জায়গায় দাঁড়ানোর সাথে সাথেই মনে হবে হি ইজ লিডার। আচ্ছা, একজন নেতা একটা জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে সে মুহূর্তের মধ্যে, ধরেন আপনার এই বিল্ডিংয়ে ঢুকলো, সে প্রথমে বুঝতে পারবে এই বিল্ডিংয়ের প্রবলেমটা কী। একটা রুমে ঢোকার সাথে সাথে সে বুঝতে পারবে যে প্রিন্স সাহেব যে আজকে চোখ এমন করে আছে, তার পেটে বোধহয় খাবারের সমস্যা আছে, পকেটের সমস্যা আছে, হোয়াই হি ইজ নট রেসপন্ডিং। এখন বাংলাদেশে কতগুলো চাপা কান্না আছে ফাইন্যান্সিয়াল সেক্টর, মানবিক। আপনি চিন্তা করেন, আমাদের দেশে যেভাবে উগ্র দক্ষিণপন্থী, মানে ধর্মভিত্তিক রাজনীতিটা, মধ্যপ্রাচ্যে যেভাবে আইএসের উত্থান হয়ে পুরো, আপনি চিন্তা করেন সিরিয়া, ইরাক, লিবিয়া, এর একটা বিরাট অংশ, লেভান্ট বলা হতো, এই অংশকে দখল করে তারা এত বড়, এই ইসরায়েলিরা তাদেরকে প্রমোট করলো, আমেরিকা প্রমোট করলো, আইএস বানালো, যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় একটা রাজ্য। এবং প্রায় 10 বছর আবু বকর বাগদাদিকে তারা খলিফা বানিয়ে দিল। সেই আইএস যেভাবে ওখানে মানে বেড়ে উঠেছিল, তার চাইতে ভয়ঙ্করভাবে বাংলাদেশে এই দক্ষিণ পন্থার যারা মানুষ, তারা বেড়ে উঠছে। তাদের নবস, তাদের কথা, তাদের সমস্ত কিছু, কিন্তু আমরা এখন পর্যন্ত সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। এবং এই যে বাংলাদেশের দক্ষিণ পন্থা, এর পেছনে কি মোসাদ, এর পেছনে কি ইসরায়েল, এর পেছনে কি এর পেছনে কি আইএসআই, নাকি এরা এমনি এমনি বেড়ে উঠছে? টিল নাও আমাদের একটা গবেষণা প্রতিষ্ঠান নেই। আমাদের বিদেশে যারা গবেষণা করে, আমাদের তাদের কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, অথচ এটা বাংলাদেশের 1 নম্বর ক্রাইসিস। আমি আপনাকে দুটো প্রশ্ন, আপনার কথার মাঝখান থেকে দুটো প্রশ্নকে আমি তুলে নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনি বলেছেন গোপন বিয়ের স্বামী আর প্রকাশ্যের স্বামী আসলে কারা, মানে বাংলাদেশের সামনে এরা কারা? আমি আসছি। তো এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা তো আছে। তৃতীয় সমস্যা হলো এই যে আমেরিকার সঙ্গে আমাদের একটা গোপন চুক্তি হয়েছে, এই চুক্তিটা কেউ সমালোচনা করছে না, মানে যাদের না সরকারি দল না বিরোধী দল, এমনকি ধরেন আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, গত 2 বছর তো তাদের একটা বক্তব্য ছিল, দে প্লেড এ ভাইটাল রোল। কিন্তু এরকম একটা চুক্তি স্বাক্ষরিত হলো, নাথিং সেইড, তাদের পক্ষ থেকে একটা শব্দ করা হয়নি, এরকম একটা ঘটনা গেল। যেমন দেখা গেল যে আমাদের মায়ানমারকে একটা করিডোর দেওয়া হবে, একটা কথা উঠছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু সেনাবাহিনী বিরোধিতা করেনি, এবং সেই বিরোধিতার কারণে কিন্তু সেটা দেওয়া যায়নি। এই চুক্তিটার ব্যাপারেও কিন্তু সেনাবাহিনী বিরোধিতা করতে পারতো, বিকজ ওই সময়টাতে তারা একটা পয়েন্টে ছিল, কিন্তু এরকম একটা চুক্তি হয়ে গেছে। এখন এই চুক্তিটা আমরা না পারি গিলতে, না পারি ফলো করতে। এখন আমাদের আর্মস, অ্যামুনেশন থেকে শুরু, আপনি চিন্তা করেন আমাদের যত রাইফেল দেখেন পুলিশের কাছে, আর্মির কাছে, এর 90% রাইফেল হলো চায়নার তৈরি। এখন চুক্তি অনুযায়ী আমাদেরকে এখন এর জন্য যে অ্যামুনেশন, মানে গুলি, এগুলো আনতে হবে কোত্থেকে? আমেরিকা থেকে। তো চাইনিজ রাইফেলে কি আমেরিকান গুলি চলবে? চলবে না। তাহলে আমি এখন এই টোটাল আমাদের কত লক্ষ অস্ত্র আছে, এই অস্ত্রগুলো যদি আপনি পার অস্ত্রতে, একটা অস্ত্রতে যদি আপনি ধরেন যে মোর দ্যান $1,000, $1,000, তাহলে কত হাজার ডলারের, কত কোটি ডলারের, কত বিলিয়ন ডলারের শুধুমাত্র এই মুহূর্তে আমার অস্ত্রগুলো পাল্টাতে হয় আমেরিকা। অ্যান্ড আমেরিকাতে যেভাবে বলে দিয়েছে, আমার অনুমতি ছাড়া তুমি কোনো আর্মস অ্যান্ড অ্যামুনেশন আনতে পারবে না। এখন এই সমস্যাগুলো মাথায় নিয়ে তারেক রহমান সাহেব ওখানে গিয়ে কী করবেন, কী আলোচনা করবেন, আমার মাথায় আসে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড।